Good morning, students. आज তোমাদের আমি কোর্স 8 এর নলেজ এন্ড কারিকুলাম পার্ট 1 তার এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড প্র্যাকটিকাম রোল নাম্বার 51 to 75 কি টপিক পলিসি অ্যানালাইসিস অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা ইন শর্ট আমরা বলছি এনসিএ 2000 and 2005, অর্থাৎ জাতীয় পাঠ্যক্রম রূপরেখার নীতির বিশ্লেষণ 2000 এবং 2005। এটা আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তোমাদের যে স্ট্রাকচারটা আমি দিচ্ছি এটাই তোমাদের ইন্ডেক্স হবে, ঠিক আছে? কি আছে একটু দেখি। প্রথমে দেখতে পাচ্ছ কি, প্রথমে আছে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভূমিকাতে আমরা কি লিখব? ভূমিকাতে আমরা লিখব কারিকুলাম বা পাঠ্যক্রম আমাদের শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা লিখব একটা প্যারায়। আর সেকেন্ড প্যারায় কি লিখব? সেকেন্ড প্যারায় লিখব যে আমরা এই প্র্যাকটিকামটা কিভাবে সম্পাদন করব সেটা লিখব সেকেন্ড প্যারা। বোঝা গেল? ইন্ট্রোডাকশনে দুটো প্যারা হতে, প্রথম প্যারায় লেখা হচ্ছে কি পাঠ্যক্রমের আমাদের শিক্ষা ব্যবস্থায় কতটা গুরুত্ব সেটা, এবং সেকেন্ড প্যারাটা কি লেখা হচ্ছে? সেকেন্ড প্যারাটা লেখা হচ্ছে আমরা এই প্র্যাকটিকামটা কিভাবে সম্পাদন করব সেটা। বোঝা গেল? এরপরে সেকেন্ড পয়েন্ট কি আছে দেখো, এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামটির লক্ষ্য ও উদ্দেশ্য। এখানে আমরা কি লিখবো তাহলে? প্র্যাকটিকামটির যে লক্ষ্য এবং উদ্দেশ্যাবলীগুলো আছে সেগুলো আমরা এখানে লিখব। পরের পয়েন্ট কি, নিডস অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য প্র্যাকটিকাম, প্র্যাকটিকামটির প্রয়োজনীয়তা ও গুরুত্ব। এখানে প্র্যাকটিকামটির যে প্রয়োজনীয়তা এবং গুরুত্বাবলী আছে সেগুলো আমরা এখানে লিখব। পরের পয়েন্ট কি আছে, মিনিং অফ কারিকুলাম। মিনিং অফ কারিকুলামের ভেতরে কি লিখবো আমরা? পাঠ্যক্রমের অর্থ। পাঠ্যক্রমের অর্থ, পাঠ্যক্রমের অর্থের ভেতরে আমরা তিনটে প্যারা করব। প্রথম প্যারায় কি লিখবো? কারিকুলাম ওয়ার্ডটা কোথা থেকে এসেছে, ঠিক আছে? সেকেন্ড প্যারা কি করব? সেকেন্ড প্যারাতে কারিকুলাম সম্পর্কে যে কোনো এডুকেশনিস্টের একটা ওপিনিয়ন বা বক্তব্য সেটা আমরা লিখব। আর থার্ড প্যারায় কারিকুলাম বলতে কি বোঝো সেটা একটা লাইন কি দু লাইন লিখব। বোঝা গেল? ঠিক সেভাবেই পরেরটা কি আছে, মিনিং অফ সিলেবাস, পাঠ্যসূচির অর্থ। পাঠ্যসূচির অর্থতেও কি লিখব? পাঠ্যসূচির অর্থ তো ঠিক সেভাবেই লিখব। প্রথমে পাঠ্যসূচি কি সেটা সম্পর্কে লিখব প্রথম প্যারায়। সেকেন্ড প্যারায় কি লিখব? সেকেন্ড প্যারায় লিখব ডেফিনেশন অফ সিলেবাস, যে কোনো একটা এডুকেশনিস্টের বক্তব্য লিখব। ইনভার্টেড কমার ভেতরে কিন্তু লিখব, বক্তব্য যাই লিখবো সেটা কিন্তু ইনভার্টেড কমার ভেতরে লিখব। আর থার্ড প্যারা কি হবে? থার্ড প্যারা হবে পাঠ্যসূচি বলতে তাহলে কি বোঝো সেটা কিন্তু একটা কি দু লাইনে আমরা লিখব। এরপরের পয়েন্ট কি আছে, মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যাশনাল কারিকুলাম, জাতীয় পাঠ্যক্রমের অর্থ ও বৈশিষ্ট্যাবলী। এখানে দুটো প্যারা হবে। প্রথম প্যারা কি হবে? জাতীয় পাঠ্যক্রমের অর্থটা আমরা লিখব। আর সেকেন্ড প্যারা কি হবে? জাতীয় পাঠ্যক্রমের যে বৈশিষ্ট্যাবলী সেটা সেকেন্ড প্যারায় লিখলাম। এরপরে আছে কি, কনসেপ্ট অব ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা, তার ধারণা। এখানে আমরা কি লিখব? জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কাকে বলছে সেটা লিখলাম একটা প্যারায়। আর সেকেন্ড প্যারাতে জাতীয় পাঠ্যক্রম রূপরেখার যে বৈশিষ্ট্যাবলীগুলো আছে সেগুলো আমরা এখানে লিখলাম। বোঝা গেল? এরপরে আছে কি, ডিটেল হিস্টোরিক্যাল পার্সপেক্টিভস অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000 and 2005, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা প্রণয়নের বিস্তৃত ঐতিহাসিক প্রেক্ষাপট 2000 এবং 2005। ঠিক আছে? এখানে কি করব দেখো, কিছু সাল লিখেছি আমি। এই সালগুলিতে যে যে কমিশন বা কমিটি গঠিত হয়েছিল তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছে সেটা আমরা এখানে লিখব। প্রথমে কোন কমিশন আছে? 1948-49 কোন কমিশন? রাধাকৃষ্ণন কমিশন। তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছিল সেটা আমরা এখানে লিখব ছোট করে। তারপরে কি আছে? 1952-53 কোন কমিশন? মুদালিয়ার কমিশন। তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছিল সেটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে লিখলাম। তারপরে কি আছে? 1964-66 কোঠারি কমিশন। তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছেন সেটা আমরা এখানে সংক্ষিপ্ত আকারে লিখলাম। তারপরে আছে কি 1986
কি গঠিত হয়েছিল? এনপিই, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, জাতীয় শিক্ষানীতি। তারা আমাদের পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছিলেন সেটা আমরা এখানে লিখলাম। তারপরে কি আছে? POA 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন, তারা পাঠ্যক্রম সম্পর্কে কি বলেছিল সেটা আমরা লিখলাম। এরপরে দেখো লাস্টে লেখা আছে ওয়ান প্যারা। এই ওয়ান প্যারাতে কি লেখা হবে? এগুলো সব প্যারা ওয়াইজই হবে। লাস্টে আমরা একটা প্যারা লিখবো, সেখানে কি লিখবো? এই 1992 এর পর থেকে 2005 অবধি আসার ভেতরে 2000 সালে এনসিএফ তৈরি হয়েছিল, সে সম্পর্কে অল্প আমরা বিবরণ এখানে দেবো, এবং কেন 2005 এনসিএফ এর দরকার হলো সেটাও আমরা অল্প এখানে সংক্ষিপ্ত আকারে লিখবো। এরপরে আমরা আসছি পরের পয়েন্টে, ব্রিফ ডিসক্রিপশন অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2000। এখানে কি লিখবো? 2005 সালে যে এনসিএফ বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখা তৈরি হয়েছিল সে সম্পর্কে এখানে সংক্ষিপ্ত আকারে আমরা লিখবো, মোটামুটি 1 পেজের ভেতরে। তারপরে আছে কি? ডিটেল ডিসক্রিপশন অফ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005। এখানে আমরা কি লিখবো? এখানে আমরা লিখবো জাতীয় পাঠ্যক্রম রূপরেখা 2005-এর বিস্তৃত পরিচয়। এখানে বিস্তৃত কেন? কারণ 2005-এর যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা তৈরি হয়েছিল সেখানে 5টি চ্যাপ্টার বা অধ্যায়ের কথা বলা হয়েছিল। এই 5টি অধ্যায়ের ভেতরে থাকা সমস্ত বিষয় কিন্তু আমরা ইন ডিটেলস আমরা এখানে আলোচনা করব। পরের পয়েন্ট কি আছে? ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল বেসিস অফ এনসিএফ। কি সেটা? দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক রূপ কিসের প্রেক্ষিতে? জাতীয় পাঠ্যক্রম রূপরেখার প্রেক্ষিতে। তাহলে আমরা এখানে কি করব? ঠিক এইভাবে পয়েন্ট করে লিখব, দার্শনিক, মনস্তাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক রূপ লিখব। বোঝা গেল? এরপরে আছে এরার অ্যান্ড লিমিটেশন অফ এনসিএফ, জাতীয় পাঠ্যক্রম রূপরেখার ত্রুটি এবং সীমাবদ্ধতা এখানে আমরা পয়েন্ট আকারে লিখব। এরপরে কি আছে একটু দেখি। এরপরে আছে স্টেপ ওয়াইজ এক্সিকিউশন অফ দ্য প্র্যাকটিকাম, অর্থাৎ প্র্যাকটিকামটি পর্যায়ক্রমিক রূপায়ণ। প্র্যাকটিকামটি আমরা কিভাবে পর্যায়ক্রমিকভাবে তৈরি করব সেটা কিন্তু এখানে অ্যাকচুয়াল কাজ। প্রথম পয়েন্ট কি আছে? পপুলেশন সিলেকশন। পপুলেশন এখানে আমরা কি? পপুলেশন বলতে বাংলায় বলছে সমগ্রক। সমগ্রক হিসেবে কি হবে? বাংলা মিডিয়ামের যত স্কুল আছে সেই স্কুলের প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী এবং সেই শিক্ষার্থীদের অভিভাবক এবং সেই স্কুলের প্রধান শিক্ষকেরা সবাই কিন্তু এর সমগ্রক হিসাবে বিবেচিত হবে। বোঝা গেল? এরপরে আছে স্যাম্পল সিলেকশন, নমুনা চয়ন। নমুনা চয়ন কেন বলছে? আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বহু বাংলা মিডিয়ামের স্কুল রয়েছে যাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদের কাছ থেকে ডাটা কালেকশন করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা অ্যাজ এ স্যাম্পল আমাদের সামনে থাকা যে স্কুল আছে সেই স্কুল আমরা নেব। সেটাই হলো আমার স্যাম্পল সিলেকশন, অর্থাৎ আমার সামনে থাকা যে স্কুলকে আমি অ্যাজ আ স্যাম্পল বা নমুনা হিসাবে আমরা নির্বাচন করব এবং সেই স্কুলেরই শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের অভিভাবকদের দিয়েই আমরা এই প্র্যাকটিকামটি তৈরি করব। বোঝা গেল? এরপরে হচ্ছে ফিল্ড অ্যান্ড মেথড অফ ডাটা কালেকশন। ফিল্ড অ্যান্ড মেথড অফ ডাটা কালেকশন কি? তথ্য সংগ্রহের পদ্ধতি ও ক্ষেত্র। তথ্য সংগ্রহের পদ্ধতি কি? আমরা প্রথমে কি করব? স্কুলগুলিতে যাব আমাদের কলেজ থেকে পারমিশন নিয়ে, তারপরে স্কুলগুলিতে গিয়ে প্রধান শিক্ষকের পারমিশন নিয়ে স্টুডেন্ট, টিচার সবাইকে আমাদের পূর্ব পরিকল্পিত কিছু প্রশ্নের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। এই টোটালটাই হলো আমার ফিল্ড অ্যান্ড মেথড অফ ডাটা কালেকশন। বোঝা গেল? এবার বলছে প্রেজেন্টেশন থ্রু ভেরিয়াস টেবিলস অফ কালেক্টেড ডাটা, অর্থাৎ এটার মানে কি? এটার মানে হলো সংগৃহীত তথ্যাবলী বিভিন্ন ছকের মাধ্যমে উপস্থাপন। ছকের মাধ্যমে উপস্থাপন, আমরা যে তথ্যগুলো কালেক্ট করব সেগুলো ছকের মাধ্যমে করলে আমাদের পক্ষে সেটা উপস্থাপন করতে সুবিধা হবে, তাই ছকের মাধ্যমে সেগুলো আমরা উপস্থাপন করব। প্রথমে কি আছে? জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য সিলেক্টেড স্কুল।
আমরা যে স্কুলটা নির্বাচন করব সেই স্কুলের সম্পর্কে জেনারেল ইনস্ট্রাকশন, সাধারণ তথ্য, ইনফরমেশন, সাধারণ তথ্যগুলো আমরা এখানে লিখবো, যেখানে থাকবে কি বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা, কোন পর্ষদের আন্ডারে, কি মিডিয়াম, মাধ্যম কি, এগুলো প্রকৃতি কি, কোথায় অবস্থিত, গ্রামে না শহরে, এগুলো থাকবে কি এই জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য সিলেক্টেড স্কুলের ভেতরে। বোঝা গেল? এরপরে আছে কি ডাটা কালেকশন ফ্রম হেড টিচার, প্রধান শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত তথ্যাবলী। অর্থাৎ আমি প্রথমে কি বলেছিলাম, আমরা কিছু পূর্ব পরিকল্পিত কোয়েশ্চেনিয়ার বা প্রশ্নগুচ্ছ তৈরি করব, যার মাধ্যমে আমরা প্রধান শিক্ষক, বিষয় শিক্ষক, অভিভাবক এবং আমাদের যে স্টুডেন্ট, এদের কিন্তু আমরা ইন্টারভিউ নেব। এখানে দেখো তাদের থেকে যে প্রাপ্ত তথ্যাবলী, সেই তথ্যাবলী আমরা এখানে ছকে প্রেজেন্ট করব। প্রথমেই আছে কি প্রধান শিক্ষকের কথা। এইভাবেই দেখো আমাদের আছে সাবজেক্ট টিচার, বিষয় শিক্ষক, স্টুডেন্ট এবং গার্জিয়ান। বোঝা গেল? এরপরে আছে কি প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডাটা। এই যে প্রত্যেকের কাছ থেকে আমরা ডাটা কালেকশন করলাম বা প্রত্যেকের কাছ থেকে আমরা তথ্য সংগ্রহ করলাম, এটা আমরা কি করব, এটা আমরা এবার টোটালটা একটা ছকের ভেতরে উপস্থাপন করার চেষ্টা করব। কিসের মাধ্যমে? পার্সেন্টেজের মাধ্যমে। বোঝা গেল? সেটাই হবে আমাদের প্রেজেন্টেশন অফ কালেক্টেড ডাটা, অর্থাৎ সামগ্রিক সংগৃহীত তথ্যের উপস্থাপন। বোঝা গেছে? এরপরে কি আছে লিমিটেশন অফ দ্য প্র্যাকটিকাম। প্র্যাকটিকামটির কি সীমাবদ্ধতা। প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে আমরা বহু বাধার সম্মুখীন হয়েছি, সেই বাধা বা সেই সীমাবদ্ধতাগুলো আমরা এখানে লিখব। তারপরে আছে কি ওন ওপিনিয়ন অ্যাবাউট এনসিএফ, জাতীয় পাঠ্যক্রম রূপরেখা সম্পর্কে নিজস্ব মতামত। এখানে কি লিখব? এখানে লিখব জাতীয় পাঠ্যক্রম রূপরেখা আমাদের যে পাঠ্যক্রমে কতটা উপযোগী সিদ্ধ হয়েছে বলে তোমার মনে হয়, বা জাতীয় পাঠ্যক্রম রূপরেখায় কি কিছু চেঞ্জ আনা দরকার ছিল আমাদের পাঠ্যক্রমের জন্য, তোমার কি মনে হয়? তোমার মতামত এখানে দেয়া দরকার। বোঝা গেল? এরপর হচ্ছে রিমার্কস। রিমার্কস অর্থাৎ সিদ্ধান্ত। সিদ্ধান্তে কি লিখব? সিদ্ধান্তে আমরা লিখব যে এই যে টোটাল প্র্যাকটিকামটা আমরা করলাম, প্র্যাকটিকামটা করে আমরা কি সিদ্ধান্তে এলাম, স্কুলগুলো কি আদৌ এই এনসিএফ অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানে বা তারা প্রয়োগ করেছে বা কতটা প্রয়োগ করতে পেরেছে, এই জিনিসগুলো আমরা লিখবো অ্যাজ এ রিমার্কস অর্থাৎ সিদ্ধান্ত হিসাবে। তারপরে কি আছে কনক্লুশন, আমরা টোটাল প্র্যাকটিকামটা কিভাবে সম্পাদন করলাম সেটা লিখবো, এবং তারপরে অবশ্যই একটা প্যারাতে লিখবো কি এই প্র্যাকটিকাম থেকে প্রাপ্ত তথ্যাবলী বা জ্ঞান আমাদের ভবিষ্যতের জন্য উপযোগী হিসেবে সিদ্ধ হবে বলে আমরা আশা রাখবো। এই কথাটা আমরা লাস্টে লিখবো। আর লাস্টে আছে বিবলিওগ্রাফি। বিবলিওগ্রাফির বাংলা গ্রন্থপঞ্জি, গ্রন্থপঞ্জিকা নয়, গ্রন্থপঞ্জি। ঠিক আছে? গ্রন্থপঞ্জির ভেতরে কি লিখবো? গ্রন্থপঞ্জির ভেতরে আমরা যে যে বইয়ের সাহায্য নিয়েছি এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রে শেষে বইয়ের নামগুলো আমরা লিখবো। সেটা একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা বলে দিচ্ছি। তো যদি তোমরা সেই বইয়ের নাম ছাড়াও যদি মনে করো কেউ ওয়েবসাইট থেকে কোনো ডাটা কালেকশন করেছো, কোনো তথ্য নিয়েছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েবসাইটের নামও লিখতে পারো, কিন্তু সেক্ষেত্রে ওয়েবসাইটের নামের তলে একটা আন্ডারলাইন করে দেবে। আর যদি বইয়ের নাম লেখো কিভাবে লিখবে? বইয়ের নাম লেখার ক্ষেত্রে প্রথমে লিখবে যে লেখক, সেই লেখকের টাইটেল লিখবে প্রথমে। ধরো একটা বইয়ের নাম হচ্ছে সমকালীন ভারতবর্ষ, লেখক ডক্টর দুলাল লাহিড়ী। আমরা কি লিখব? প্রথমে লিখব লাহিড়ী কমা ডক্টর দুলাল কমা, তারপরে কি লিখব? বইটির নাম কি বললাম? সমকালীন ভারতবর্ষ, ফুল স্টপ। তারপরে কি দেবো? কোন পাবলিকেশন দ্বারা হয়েছে? আইহলি পাবলিকেশন, আইহলি পাবলিকেশন, এবং তাদের অ্যাড্রেসটা দেবো। অ্যাড্রেস কি হবে? 5-1 রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা 9। এরপর আমরা কি লিখবো? কমা দিয়ে তারপরে লিখবো প্রথম সংস্করণ কত সালে হয়েছিল এবং শেষ সংস্করণ কত সালে হয়েছিল। সব বইয়ের আমরা প্রথম সংস্করণ পাবো না, আমরা যেটা লাস্ট সংস্করণ হয়েছিল সেটাও লিখতে পারি। এরপরে কি কমা দিয়ে আমরা যদি কোনো বইয়ের আইএসবিএন নাম্বার থাকে সেটা কিন্তু আমরা লিখে দেবো। এটাই হলো তোমাদের বিবলিওগ্রাফি বা গ্রন্থপঞ্জি লেখার ফরম্যাট। তোমাদের আশা করি টোটাল প্র্যাকটিকামটা আমি কিছুটা হলেও তোমাদের ধারণা দিতে পেরেছি। তোমাদের এটা নিয়ে একটা ক্লাস হবে যেখানে তোমাদের ডিটেল আরও
মানে ডেসক্রাইব করা হবে। তো আজকের মতো এখানেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।